এই স্থগিতাদেশের ফলে যা হবে, যারা দরখাস্ত করেছিল তাদের পরিবারের ভাই বোন, বাবা মা বা স্বামী স্ত্রীর জন্য তাদের অপেক্ষার প্রহরটা আরো বেড়ে যাবে এবং এই যে পরিবার থেকে বিচ্ছিন্নতা এটা দীর্ঘসূত্রিত থাকে। এই কারণে সবাই মানসিকভাবে বিপর্যস্ত হবে। কিছুদিন আগে যে একটি নোটিশ প্রকাশিত হয়েছে ট্রাম্প প্রশাসনের সরকার থেকে যে আমাদের বাঙালিরা 54% মানুষ সরকারি সুযোগ সুবিধা গ্রহণ করত, যেই সরকারি সুযোগ সুবিধা গ্রহণ করার কারণে আজকে আমরা অনেক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি এবং সরকার 75টি দেশের মধ্যে আমাদের বাংলাদেশের নামও সেখানে যোগ করেছে যে ভিসা প্রক্রিয়াটা বন্ধ করে দিচ্ছে। এটা সত্যি সত্যি লজ্জাজনক যে বাংলাদেশি হিসেবে। জানুয়ারি 21, 2026 থেকে ইমিগ্রেশন ভিসা স্থগিত করা হচ্ছে 75 কান্ট্রির জন্য। এটা নতুন করে আনা হয়েছে, অতীতে এরকম কোনো সিদ্ধান্ত আসে না, এটা কোনো আইন না, এটা স্টেট ডিপার্টমেন্ট নতুন করে চালু করেছে। সরকারি সহায়তা বা পাবলিক চার্জ বলে আমরা যেটা বুঝি, এটাই হচ্ছে এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নেগেটিভ ভূমিকা রেখেছে। কারণ বর্তমান সরকার চাচ্ছে আমেরিকায় যারা গ্রিন কার্ড নিয়ে আসে বা স্থায়ী হয় তারা যেন সরকারি সুযোগ সুবিধা ভোগ না করে। কারণ আমরা যারা স্পন্সর করি, স্পন্সরের মাধ্যমে যারা আসে, স্পন্সরের দায়িত্ব হচ্ছে তাদেরকে ভরণ পোষণ করা। এইসব যে ছেলে মেয়ে ভাই বোন বা এমপ্লয়ি তারা যেন সরকারি সুযোগ সুবিধা না নেয়। যাদের ইন্টারভিউ ডেট ছিল আগে থেকেই ছিল জানুয়ারি 21, 26 অথবা তারপরে, তাদের এই ইন্টারভিউগুলো স্থগিত হয়ে যাবে। আপনারা হয়তো চিঠি পাবেন অথবা না হলে এমবাসিতে কল দিলে তারাই বলে দেবে। এতে ফ্যামিলি বেসড ইমিগ্রেশনটাই খুব বেশি ক্ষতিগ্রস্ত হবে। কারণ আমরা জানি অনেকেই বছরের পর বছর, মাসের পর মাস, এমনকি যুগের পর যুগ অপেক্ষায় ছিল ফ্যামিলি বেসড ভিসায় ইমিগ্রেন্ট হয়ে আসার জন্য, এবং তাদের জন্য একটা মাথায় ছাদ ধসে পড়ার মতো একটা অবস্থা হয়েছে। তবে এটা স্থায়ী না, এটা আবারও চালু হবে। সাময়িক স্থগিত করা হয়েছে যারা সরকারি সুযোগ সুবিধা, পাবলিক চার্জ, সরকারি সুযোগ সুবিধা নিয়েছে অবৈধভাবে, তাদেরকে বন্ধ করার জন্য। যদিও এই যে ভিসা স্থগিত, ইমিগ্রেন্ট ভিসা স্থগিত করা হয়েছে অনির্দিষ্টকালের জন্য, তবে যে আমাদের সরকার, বর্তমান সরকার যেটা বলেছে, পাবলিক চার্জ ভেটিং প্রক্রিয়া সম্পন্ন হলেই, মানে সরকারি সুযোগ সুবিধা যারা নিচ্ছে, এটা অবৈধভাবে নেওয়া যারা নিয়েছে তাদের আইডেন্টিফাই করার পরে এই জিনিসটা আবার চালু হবে। এই ক্ষেত্রে একটু দীর্ঘসূত্রিত হতে পারে, কতদিন লাগবে আমরা কেউই বলতে পারি না, আমরা কেউ জানানোর কথা না। তারা প্রক্রিয়া সম্পন্ন করার পরে আবার চালু করবে। আমাদের যারা বাংলাদেশি ভাই বোন আছে, যারা দীর্ঘদিন যাবৎ ইমিগ্রেন্ট ভিসার অপেক্ষমান আছে, তাদের জন্য এটাই বার্তা হচ্ছে তারা যেন ধৈর্য ধারণ করে। এবং আপনারা জানেন প্যান্ডামিকের সময়ও অনেক বিলম্বিত হয়েছে, এখনো আবার এটা বিলম্বিত হবে। কারণ এটা আপনাদের কোনো ফল্ট না, এটা সরকার চাচ্ছে যে দুর্নীতি এবং অনিয়মগুলা পরিবর্তন একটু সঠিকভাবে যাচাই বাছাই করতে, এটা করার পরে আবার চালু হবে। এই ক্ষেত্রে আপনাদের ভিসা বন্ধ হয় নাই বা বাতিল হয় নাই, এটা স্থগিত হয়েছে, আবার এটা শুরু হবে। তবে কবে শুরু হবে আমরা জানি না। ধন্যবাদ। ট্রাম্প প্রশাসন সহ অতীতের গভর্নমেন্ট সবাই চায় যে ইমিগ্রেন্ট যারা আমেরিকায় আসবে তারা যেন, ইমিগ্রেন্টরা যেন আমেরিকান ইকোনমিতে কন্ট্রিবিউট করে, তারা যেন পাবলিক চার্জ না হয়। এই জন্য আমেরিকার সরকার একটা ফর্ম নির্ধারণ করে দিয়েছে, I-864। যারা ইমিগ্রেন্ট ভিসা আসে, সেটা ফ্যামিলি বেসড হোক, এমপ্লয়মেন্ট বেসড হোক, এটা সবাইকে ফর্মটা পূরণ করতে হয়, এমপ্লয়ারকে এবং স্পন্সরকে। এবং আমরা তখন তাদেরকে বলি যে অব্লিগেটেড। পাবলিক চার্জ মানে সরকারের বোঝা। এই ক্ষেত্রে সরকারের সুযোগ সুবিধার প্রকৃত শব্দটা এভাবে, সরকারের বোঝা যেন ইমিগ্রেন্টটা না হয়। এবং সরকার চায়, ইমিগ্রেশনের মূল নীতি হচ্ছে তারা চায় দেশে দক্ষ জনগোষ্ঠী আসুক এবং এদেশের ইকোনমিতে কন্ট্রিবিউট করুক। যাদের ধরেন শারীরিক অক্ষমতা, শিক্ষাগত দুর্বলতা, ভাষাগত দুর্বলতা, তারা এই দেশে এসে কন্ট্রিবিউট করার সম্ভাবনা খুবই কম। এই জন্য স্পন্সরদেরকে দায়বদ্ধ করা হয় যে স্পন্সররা তাদেরকে যেন ভরণ পোষণ দিতে পারে, তার জন্য সরকারের বোঝা না হয়।
2017 সালে সাধারণ কর্মী হিসেবে ভাগ্য পরিবর্তনের আশায় প্রবাসে পাড়ি জমান চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ছেলে মোহাম্মদ ইয়াসিন চৌধুরী। সেই লক্ষ্যকে সামনে রেখে পরিবারের সহযোগিতায় এবং নিজ প্রচেষ্টায় 2018 সালে দুবাইয়ে গড়ে তোলেন তার প্রথম ব্যবসা প্রতিষ্ঠান ইউহান চৌধুরী টাইপিং অ্যান্ড ডকুমেন্টস ক্লিয়ারিং সার্ভিস এলএলসি। ভিসা প্রসেসিং, ট্রেড লাইসেন্স ইস্যু, ইমিগ্রেশন লেবার সংক্রান্ত সেবা সহ সততার সহিত বিভিন্ন টাইপিং সংক্রান্ত সেবা দিয়ে ধীরে ধীরে প্রবাসীদের নির্ভরতার আশ্রয়স্থল হিসেবে পরিচিতি পায় তার এই প্রতিষ্ঠান। আমরা দুবাইয়ের সকল কাজ, ইমিগ্রেশন, লেবার, যত ধরনের টাইপিং, যত ধরনের টিকিট ব্যবস্থা গুলো কিন্তু আমরা দিয়ে এসেছি এবং আমরা শারজাহ ব্রাঞ্চে শারজার কাজ করার জন্য শারজার যত টাইপিং বা ইমিগ্রেশন, লেবার সব নিয়ে আমরা কাজ করব। আপনারা মোহাম্মদ আমিন রাসুল চৌধুরীর সন্তান মোহাম্মদ ইয়াসিন চৌধুরীর প্রথম ব্যবসাতেই পেয়েছেন দারুণ সফলতা। তাই এবার শারজায় প্রবাসীদের কথা মাথায় রেখে নাসিরিয়া এরিয়াতে পথ চলা শুরু করেছে তার দ্বিতীয় প্রতিষ্ঠান মোহাম্মদ ইয়াসিন আমিন টাইপিং অ্যান্ড ডকুমেন্টস কপিং এলএলসি। মূলত প্রবাসীদের পাশে দাঁড়ানোর জন্য তিনি টাইপিং সেন্টারকে একটি প্ল্যাটফর্ম হিসেবে বেছে নিয়েছেন বলে জানান। আর টাইপিং সেন্টারের প্ল্যাটফর্ম নিয়ে আমি চাইতেছি সকল প্রবাসীদের পাশে দাঁড়ানোর জন্য। আমরা কিন্তু প্রথম যে ব্রাঞ্চটা করেছি সেখান থেকেও আমরা সবসময় চেষ্টা করেছি যে প্রবাসীরা যাতে আমাদের, বিশেষ করে বাংলাদেশি প্রবাসীদের যাতে একটা ভালো ট্রাস্টেবল একটা সার্ভিস দেওয়া যায়, যার কারণে ফিতা কেটে নতুন এই প্রতিষ্ঠানের শুভ সূচনা করেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোহাম্মদ ইয়াসিন চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন মাওলানা ফখরুল ইসলাম, মোহাম্মদ শরীফ চৌধুরী, মারুফ হোসেন চৌধুরী, রিদওয়ান বিন সাইফ, জাকির হোসেন সহ আর অনেকেই। ভিন্ন দেশের প্রতিষ্ঠানগুলোতে অনেক বাংলাদেশিরা ভাষাগত সমস্যা সহ বিভিন্ন সমস্যায় পড়েন। এটি দেশীয় প্রতিষ্ঠান হওয়াতে এই বিড়ম্বনায় পড়তে হবে না, এমনই মন্তব্য প্রবাসীদের। এছাড়াও প্রতিষ্ঠানের কর্মচারীদের মন্তব্য, দুবাইতে যারা তাদের সেবা নিয়েছেন তারা এখান থেকেও একই সেবা নিতে পারবেন বিশ্বস্ততার সহিত। আগে তো এরকম ছিল না, আগে অন্য অন্য কান্ট্রি টাইপিংগুলো ছিল, যার কারণে আমাদের দেশের প্রবাসী বাংলাদেশি ভাইরা অনেক সময় দেখা গেছে যে অনেক ধরনের পেরেশানি ভুক্তভোগী হইতে হয়েছে। আলহামদুলিল্লাহ, ইয়াসিন ভাই আমাদের সাথে দুবাইতে অনেক দিন থেকে আছে। আমরা তার কাছ থেকে অনেক ভালো সার্ভিস পেয়েছি এবং এখন নতুন শারজাহ ব্রাঞ্চ চালু করছে। আমাদের প্রথম ব্রাঞ্চ ছিল দুবাইতে। আপনারা ওখানে যারা যারা সেবা পেয়েছেন তারা অবশ্যই কনফিডেন্টলি আবারও আমাদের শারজাহ ব্রাঞ্চে ভ্রমণ করবেন এবং আসবেন। আমরা কনফিডেন্টলি বলতেছি আপনাদেরকে আরো ভালোভাবে ভিসা সংক্রান্ত যে কোনো ধরনের সেবা আপনাদেরকে প্রদান করে থাকবো। সবার সহযোগিতায় আমিরাতের প্রতিটি প্রদেশে তাদের শাখা প্রশাখা ছড়িয়ে যাবে, এমনই প্রত্যাশা প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ইয়াসিন আরাফাত চৌধুরীর। এটা আমাদের দ্বিতীয় ব্রাঞ্চ ওপেনিং হলো আজকে। ইশতিয়াক আসিফ, চ্যানেল 24, সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশ সরকারের এনআরবি নন রেসিডেন্ট বাংলাদেশি ক্যাটাগরিতে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি সিআইপি হিসেবে নির্বাচিত হয়েছেন কাতার প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ওমর ফারুক চৌধুরী। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে ঢাকায় অনুষ্ঠিত এনআরবি নন রেসিডেন্ট বাংলাদেশি ক্যাটাগরিতে মর্যাদাপূর্ণ এই সিআইপি অ্যাওয়ার্ড গ্রহণ শেষে কাতারে হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে তাকে ফুলের শুভেচ্ছা জানান কাতার প্রবাসী ব্যবসায়ীবৃন্দ। এ সময় ব্যবসায়ী প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন ফেনী স্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমরান, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল জলিল খোকন ও মোহাম্মদ আব্দুল কাদের জিলানি সহ অনেকে। কাজী শামীম, চ্যানেল 24, কাতার। কাতারে বসবাসরত চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার
প্রবাসীদের নিয়ে হাটহাজারী জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম আংশিক কমিটি গঠন করা হয়েছে। রাজধানী দোহার সালাতা এলাকায় স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত জাতীয়তাবাদী সমর্থকদের উপস্থিতিতে এই কমিটি গঠন করা হয়। সভায় রাশেদুল মামুনকে সভাপতি ও সোহেল রানাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন সিনিয়র সহসভাপতি আনিসুল ইসলাম, খোরশেদ মেহের ও সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ বাবুল। এছাড়াও আরও রয়েছেন তারেক হোসেন, মোহাম্মদ ইউসুফ বাবু, আবদুল্লাহ আল মামুন, মোহাম্মদ সেলিম রানা, আবদুল্লাহ মাসুদ সহ আরও অনেকে। নবনির্বাচিত এই নেতৃবৃন্দ প্রবাসের জাতীয়তাবাদী রাজনীতিকে আরও সুসংহত করার অঙ্গীকার ব্যক্ত করেন। শেষে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। কাজী শামীম, চ্যানেল 24, কাতার।